ঢাকা ৮ আসনের আলোচিত সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে হেন কথা নাই, হেন অশ্লীল ভাষা নাই যেটা প্রয়োগ করেনি। বিগত দিনগুলো তো সেনাবাহিনীকে নিয়ে নানান এই যে আমাদের আর্মি ভাইরা, উনি বাংলাদেশের যে আর্মি মিলিটারি রয়েছে তাকে উদ্দেশ্য করে বলছে, কি বলতেছে শোনেন। হাতে শুধু অস্ত্র থাকতে হয় না, মাথায় কিছু ঘিলু থাকতে হয়। হাতে শুধু অস্ত্র থাকলে হবে না, মাথায় ঘিলুও থাকতে হবে। মাথায় কিছু ঘিলু থাকতে। মির্জা আব্বাসের পিছু ছাড়বেন না নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনে হেরে গিয়েছেন, তারপরও সুযোগ আছে। আমরা ঢাকা ৮ আসনে পুনরায় ভোট গণনার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি ইসিকে সরাসরি লিখিত অভিযোগ করেছে, যেখানে তিনি উল্লেখ করেছে মির্জা আব্বাস সাহেব ও তার দলের নেতাকর্মীরা, তার পরিবার সবাই একত্রে বিষয় এটা আমাদের তো প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই এটা আবেদন করেছেন। আমরা চাই এটা পুনর্গণনা হোক, আমি চাই আমার আসনে পুনর্গণনা হোক। আমরা বিশ্বাসী ২ আসনে যদি হয়। ২ দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। এই যে নন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকা অবস্থায় বাচ্চা বাচ্চা পোলাপান যা কিছু তাই বলছে। ভাই আমরা তো মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে দেখাবো মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি একই করলেন, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। প্রিয় দর্শক, ঢাকা ৮ আসনের আলোচিত সংসদ সদস্য প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে হেন কথা নাই, হেন অশ্লীল ভাষা নাই যেটা প্রয়োগ করেনি। বিগত দিনগুলো তো সেনাবাহিনীকে নিয়ে নানান কটূক্তি করেছে। এনসিপির অন্যান্য নেতারাও বিএনপিকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেছে। আচ্ছা, নানান সময় তাদের যে বক্তব্য আমরা শুনি, রাজপথে যেসব বক্তব্য, তার মধ্যে অশ্লীলতার পরিমাণ বেশি। শোনা যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হতে পারেন। আচ্ছা, শোনা যাচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি পরাজিত হলেও সংসদে যাবেন, সংসদের উচ্চ কক্ষে যাবেন। ঠিক আছে, এখন নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে নিয়ে নানান সময় নানান কথা বলেছে যে বোকা, ডিবেট করতে পারবে না, খারাপ ছাত্র, ভালো স্টুডেন্ট না, এই ধরনের কথা বলেছে। আবার এখন যেটা বলেছে, এটা আপনারা হয়তো অনেকে শুনেছেন, যে কথাগুলো শুনলে আসলে বুঝতে হয়, কেউ কেউ বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে তার মাথা ঠিক নেই, কখন কোথায় কি বলতে হবে, কি শালীনতা বজায় রাখতে হবে, এমপি প্রার্থী হলে কিভাবে কথা বলতে হবে, রাজনীতি করলে কিভাবে কথা বলতে হবে, কিছুই জানে না। সবসময় একই ধরনের অশ্লীলতার মধ্যে, গোয়ার্তমির মধ্যে রয়েছে। আমরা তারেক রহমানকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির সর্বশেষ উদ্ধৃতিগুলো একটু শুনি। ডক্টর ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন। ডক্টর ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসছে, সেটি হচ্ছে তারেক রহমান। আচ্ছা, তোমরা তাহলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিবাদ করো, যমুনা জ্বালিয়ে দাও, যমুনা জ্বালিয়ে দাও, ভিতরে যেন ডক্টর ইউনূসও থাকে। এটা তোমরা বুঝো নাই, তোমরাই তাকে ক্ষমতায় বসিয়েছ। এখন কেন বলছো ডক্টর ইউনূস আরেকজন জালেমকে নিয়ে এসছে? সেটার প্রমাণ কি? নানান কথা হয়েছে। তারেক রহমান যে জালেম সেটার প্রমাণ কি? আর ডক্টর ইউনূসও যে নিয়ে এসছেন সেটার প্রমাণ কি? আর প্রমাণ যদি তোমাদের কাছে থেকে থাকে, ডক্টর ইউনূসকে, তোমাদের তো মব বাহিনী আছে, তোমরা যাও ডক্টর ইউনূসের যমুনার সামনে যাই বসো, ডক্টর ইউনূসকে দেখিয়ে দাও, ডক্টর ইউনূসকে টেনে হিচ ছেড়ে বের করো। বিএনপি এখন ক্ষমতা, এটা মনে রাখতে হবে। এবং তাদের মধ্য দিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অফিস উদ্বোধন হচ্ছে। আওয়ামী লীগের অফিস উদ্বোধন হবে। আওয়ামী লীগ এখানে অনেক বড় দল। আওয়ামী লীগ, তোমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যে অত্যাচার নির্যাতন করেছো, এগুলোর জনগণ তো জবাব দেবে। তোমরা কি শ্লীলতা করেছো? তোমরা যদি ভালো কাজ করতে, একটা ভাইটাল পরিবর্তন আসতা বাংলাদেশের রাজনীতিতে, খুন সন্ত্রাস এসব নাই, শান্তি আর শান্তি, সেটা কি হয়েছে? হয় নাই। দেশের মানুষ তোমাদের কাছে আশা করেছিল এবং তোমাদের সুযোগ ছিল, তোমরা একটা পরিবর্তন এনেছিলে।
সেটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পরিবর্তন দরকার ছিল, রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে পরিবর্তন দরকার ছিল। প্রধান উপদেষ্টার যে কাজ আমরা দেখেছি, মপতন্ত্র চালু করে সারা বাংলাদেশে যে নৈরাজ্য চালিয়েছ, এটা তো দেশের মানুষ ভুলবে না, এটা তোমাদের কাছে দেশের মানুষ আশা করেনি। এখন তোমরা বিএনপির কাছে পরাজয়টাও মেনে নিতে পারছো না। এতদিন বলছো আল্লাহ যাকে সম্মান দেয়, যাকে নিন্দা করে, যাদের সম্মান প্রতিহত সম্মান নিয়ে নেয়। অতুজিল্লু মানতাস, অতুজিল্লু কি বলছিল না, এখন সেটা মানতে চাও না কেন? আমিরে জামাতও বলেছে যে আল্লাহ যাকে সম্মান দেন তাকে দেন, তাকে দেন না তাকে দেন না। ঠিক আছে, এখন আবার মানতে চান না। অতুজু মান্তাসা, অতুজিল্লু মান্তাসা, তো কোথায় সেটা? এখন কোন হুজুর ইসলামী চিন্তাবিদ তো এই পরাজয় মানছে না, আমরা মানি না, আমরা আপিল করবো। আর আল্লাহ তো সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, যেটা নিয়েছেন বিএনপির পক্ষে গেছে। আপনি যেই ধরনের ইঞ্জিনিয়ারিং এর সহযোগিতা করেছেন এই ভিন্ন বাংলাদেশ, এটা ইতিহাসে মনে রাখবে। আমরা বলেছিলাম এটা কোন ইঞ্জিনিয়ারিং? তাহলে তোমরা নির্বাচনে যেতা না? নির্বাচনের আগেই প্রধান উপদেষ্টাকে সতর্ক করা উচিত ছিল, আপনি নির্বাচন দেবেন না, এই নির্বাচনে আমরা যাব না। তোমরা নির্বাচনে অংশগ্রহণ করেছ। এখন যদি বিজয় হতো, সরকার গঠন করতা, তাইলে কিন্তু ইউনূস সাহেব ফেরেশতা হয়ে যেত। এখন ইউনূস সাহেব তোমাদের নিয়োগ করা একজন মানুষ বলছে চাঁদ উঠেছে, ঈদের আনন্দ নিয়ে তিনি ভোট দিয়েছেন, তখনও তো প্রতিবাদ করো না যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে। কি ইঞ্জিনিয়ারিং হলো? তারেক রহমান বলল যে ইঞ্জিনিয়ারিং হয়েছে। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা জনগণের মন জয় করেছি, আমাদের ইঞ্জিনিয়ারিং এটাই। চমৎকার উত্তর। আপনি যখন লন্ডনে গিয়েছিলেন তখন আমরা উচ্চারণ করেছিলাম লন্ডনে আপনি সিজদা দিয়েছেন। আচ্ছা, লন্ডনে সিজদা দিয়েছে ইউনূস সাহেব, তখনই প্রতিবাদ করে ইউনূস সাহেবকে ক্ষমতা থেকে নামানো উচিত ছিল। তোমরা জানো নাই যে ইনি সিজদা দিয়েছেন? যেহেতু জানো, সেহেতু সিজদা দিলে কি হবে? তার মানে তারেক জিয়াকে ক্ষমতায় আনবে। এই ইঞ্জিনিয়ারিংটা যদি বুঝে থাকো, ইউনূস সাহেবের এই ম্যাটিকুলাস প্ল্যান যদি বুঝে থাকো, তাহলে ওই জুনে বা মার্চে যখনই গেছে তিনি লন্ডনে, তারপরে ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করা উচিত ছিল, কিন্তু সেটা করো নাই। সেটার ফলস্বরূপ যেটা আমরা দেখলাম, বাংলাদেশের এই নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে যেই ধরনের প্রশাসনে তারা, সরকার তাদের, ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো প্রতিবাদ তো আমরা দেখি নেই। আমরাও বলছি যে অনেকেই বলছেন যে তারেক রহমানের সাথে ওখানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে তোমরা বুঝো নাই সেটা। এখন তো জনগণ ভোট দিয়েছে তারেক রহমানের এখানে, বিএনপির এখানে, আওয়ামী লীগের অনেকেও ভোট দিয়েছে গোপনে। সো বিএনপি মেজরিটি পাবে, এটাই তো স্বাভাবিক। জামাত 3, 4, 5 আসন পাওয়ার কথা, সেখানে জামাত পেয়েছে 77টা। এটাও তো কম সাকসেস না তোমাদের। ভিন্ন সংস্কৃতি আপনি জন্ম দিয়েছেন, বিভিন্ন জায়গায় আমাদের বোনেদের উপর আক্রমণ হচ্ছে, এটার জন্য আপনি ইতিহাসে এতদিন আক্রমণ হইল সারা অন্যান্য রাজনৈতিক দলের উপর, বিএনপির উপর, আওয়ামী লীগের উপর, সমানে মব হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেছে। এখন বলছে আমাদের উপর আক্রমণ হচ্ছে। কার উপর আক্রমণ হয়েছে? কি এমন আক্রমণ হয়েছে? তুমি সুস্থ আছো, হাসনাত সূর্য আছে, সাজেদ সূর্য আছে, এই যে সবাই আছে, আসিফ মাহমুদ সবাই আছে, কিন্তু একটা মাহফুজ আলমকে কিন্তু আমরা দেখছি না। কাছে দায়বদ্ধতা জায়গায় থাকবেন। আমরা কাউকে ক্ষমা করার পক্ষপাতী নই। আচ্ছা, ক্ষমা করো না, ইউনূস সাহেবের এখনো সুযোগ আছে, উনি তো ক্ষমা পেয়ে যাবে, চলে যাবে। সো ইউনূস সাহেবের যমুনা এখনই অ্যাটাক করো। আমরা দেখেছি এখানে ইনকিলাব মঞ্চে যখন হামলা হয়েছে, কি ধরনের জুলুম নির্যাতন আপনি তাদেরকে চাপিয়েছেন। আমরা বাংলাদেশে যখন শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাওয়া হয়েছিল, বলা হয়েছিল ইলেকশন বন্ধের পায়তারা। আচ্ছা, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে তোমরাই বলছো, ইনকিলাব মঞ্চই বলছে, প্রশাসনের, সরকারের উপদেষ্টাদের একটা অংশ জড়িত। তো জড়িত জানো, তোমরা কোনো ব্যবস্থা গ্রহণ করো নাই। এখন কি হবে? এখন তো ইউনূস সাহেব চলে যাবে তোমাদেরকে বিপদে ফেলে। ইলেকশন হয়েছে, ইউনূস সাহেব বড় মাঠের খেলোয়াড়, উনিই বলেছেন, উনি ছোটখাটো বিশ্ব রাজনীতির অংশ উনি। সো উনি নিজেই বলেছেন উনি কোথায় কখন কি করে ফেলেন, বুঝছো তো। এবার যদি তোমাদের বলো যে ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে জিতানো হয়েছে, তাহলে বুঝো ডক্টর ইউনূস সাহেব কি ধরনের খেলোয়াড়, বড় মাঠের খেলোয়াড়। এখানে শহীদ উসমান হাদি ভাইয়ের চত্বর থেকে বলতেছি, বাংলার জমিনে শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যদি ওই হত্যাকাণ্ডের বিচার হতো, আজকে আমার বোন
গণদর্শন হত্যাকাণ্ডের বিচার তো হয়ে গেছে, মানে এক ধরনের ধরপাকড় তো করে ফেলেছে। এখন যে হত্যাকারী বলা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে, সে তো দেশে নাই, এটা তো কেউ ধরতে পারবে না। এখন অন্য কোন সরকার, তোমারও যদি রাষ্ট্রপ্রধান বানানো হয়, সে তো তাকে অ্যারেস্ট করতে পারবে না তো, যাকে সন্দেহ করা হচ্ছে। কিন্তু তার মা বাপ আত্মীয় স্বজন সদ্য গোষ্ঠীতে তো অ্যারেস্ট করে ফেলছে, এবং হাদির পরিবারকে উপযুক্ত সম্মানই দেওয়া হয়েছে, উপযুক্ত না মানে একটা কিছু দেয়া হয়েছে, সেটাও হাদির পরিবার নিল কেন, অ্যাকসেপ্ট করলো কেন? যে না, ইনকিলাব মঞ্চের জাবের বলছে যে উপদেষ্টারা জড়িত হত্যাকাণ্ডের সাথে, কাজে তখন জোরালো উপদেষ্টাদের বিরুদ্ধে জোরালো আন্দোলন করলে হাদি হত্যার বিচার হয়ে যেত। শিকার হতো না। বিএনপি নামক যে সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করেছে দলটি, আজ এখন বিএনপি নামক একটা দল, বিএনপি এখন সরকারে, এখন কি হবে? এটা দেশকে অস্থিতিশীল করার আরেকটা চক্রান্ত চলছে। সন্ত্রাসী অ্যাক্টিভিটিজের তারা সাহস পেত না, এবং ডক্টর ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন। একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসছেন, কথাবার্তা একটু ভেবে চিনতে বুঝে শুনে বলা উচিত আমার মনে হয়। একটু শিষ্টাচার, ভদ্রতা বজায় রাখা উচিত। এটার পরিণতি কি হবে, এটা শেষ কোথায়, পরিণতি বলবো না, শেষ কোথায়, শেষ হওয়া উচিত। ঠিক আছে, যদি জামাত ইসলাম ক্ষমতায় এসে যেত তাহলে এইসব কথা আজকে আর শুনতে হতো না, সবাই থেমে যেত। এটাই নিয়ম, কি করার, এটার পরিবর্তন প্রয়োজন। আল্লাহ পাক যাকে বসিয়েছেন এইটাও এখন তারা মেনে নিতে পারছে না। আল্লাহ পাক যেটা ভালো মনে করেন সেটা করেন। আমিরে জামাত বলেছে, চরমনাই বলেছে, সবাই বলে, মামুনুল হক সাহেব বলেছে। এখন আল্লাহর ভালো কাজটা তারা মেনে নিতে পারছে না। ঢাকা ৮ আসনে পুনরায় ভোট গণনার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি ইসিকে সরাসরি লিখিত অভিযোগ করেছে, যেখানে তিনি উল্লেখ করেছে মির্জা আব্বাস সাহেব ও তার দলের নেতাকর্মীরা, তার পরিবার সবাই একত্রে ভোট কারচুপি করেছে। সেই ছাড়া অসংখ্য কেন্দ্রের মধ্যে নাম উল্লেখ করে করে বলেছে ওইখানে মির্জা আব্বাসের নেতাকর্মীরা সশরীরে ঢুকে তারপর ভোট কারচুপি করেছে। এই ধরনের একটা লিখিত অভিযোগ এই নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়েছে। ওই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস সাহেব ভোট পেয়েছিলেন ৬৯,৩৬৬টি ভোট। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছিল ৫৪,১২৭টি ভোট। মানে খুব অল্প ভোটেই নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে গিয়েছে, বা তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ নাসিরউদ্দিন পাটোয়ারি করছেন। এখন মানুষের কিন্তু আর কোনো বিষয় নিয়ে মাথা ব্যথা নাই। নির্বাচনে কোন অঞ্চলে কে হারছে, কে জিতছে, কাকে হারিয়ে দিছে, কাকে জিতিয়ে দিছে, এইগুলো নিয়ে কারো কোনো কথা নাই। সবার কথা ঢাকা ৮ আসন নিয়ে, যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটার পর একটা আসনে জয়ী হয়ে আসছিলেন, এই ঘোষণাই সবাই পাচ্ছিলেন। এমন পর্যায়ে হঠাৎ করেই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে যায়। মানুষ জানতে পারে যে নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে গেছে। এর আগে ঢাকা ৮ আসনের ভোট গণনা বন্ধ করে রাখা হয়, দীর্ঘ সময় ভোট গণনা বন্ধ করে রাখা হয়। পরবর্তীতে আবার যখন গণনা হয় তখন নাসিরউদ্দিন পাটোয়ারি আর একটা আসনও জিতে না, সব জায়গায় মির্জা আব্বাস সাহেব জিততে থাকে। এইভাবেই মির্জা আব্বাস সাহেব জিতে যায়। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির দাবি যে মির্জা আব্বাস সাহেব একজন চাঁদাবাজ, তিনি জানতেন এতদিন তিনি মাদকের সম্রাট এবং তিনি সন্ত্রাসদের গডফাদার। তবে এইটা জানতেন না যে এই মির্জা আব্বাস ভোট চুরিও করতে পারে, এবং সাথে নাকি তার স্ত্রী, পরিবার সবাইকে একত্রে নিয়ে তারপরে ভোট কারচুপি করেছে। এই ধরনের দাবিগুলো করছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার দাবি ইসিকে জানানো হয়েছে, তিনি লিখিত চিঠির মাধ্যমে ইসিকে এই ধরনের অভিযোগ করেছে, এবং আরো অনেক বিষয় তিনি উল্লেখ করে দিয়েছেন। কয়টার হুমকি করা হয়েছে সব তিনি উল্লেখ করেছেন। এখন ইসির কাছে নাসিরউদ্দিন পাটোয়ারির একটা দাবি, যতদিন পর্যন্ত পুনরায় ভোট গণনা না হচ্ছে এবং সেই রেজাল্ট বের না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ঢাকা ৮ আসন থেকে কেউ যেন শপথ গ্রহণ করতে না পারে, কাউকে যেন এখানে সরকারিভাবে এমপি বানায় দেওয়া না হয়, মন্ত্রী বানায় দেওয়া না হয়। সো যতক্ষণ ভোট আপনারা গণনা না করতে পারবেন ততক্ষণ রেজাল্টও দিতে পারবেন না, এই আসনের কেউ এমপি শপথ দিতে পারবে না। তাহলে আমরা দেখি এখন ভোট গণনা যদি না হয় তাহলে কি মির্জা আব্বাস সাহেব শপথ গ্রহণ করতে পারে কি না, সেটা এখন দেখার বিষয়। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিও কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ না, তিনি একাই মনে করেন অনেক কিছু দেখাইয়া দিছে। আমরা চাই রাজনীতি হবে এরকম, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকতে পারে, তবে আপনারা মিলেমিশেই নির্বাচন করবেন। এখন আপনারা যদি একে অপরকে অনেক বড় কোনো শত্রু ভেবে নির্বাচন করেন তাহলে তো রাজনৈতিক জিনিসটা অন্যরকম হয়ে গেল, যেন হিরো আর ভিলেন। যে পাশ করছে সে হিরো হয়ে গেছে, যে ফেল করছে সে ভিলেন হয়ে গেছে। বিষয়টা এখন এরকম দাঁড়াচ্ছে। তো আমরা এই ধরনের রাজনীতি চাই না, আমরা একটি সুষ্ঠু রাজনীতি চাই, যেখানে একে অপরের পাশে থাকবেন, দুইজনই ভালো কাজ করবেন। জনগণ আপনাদের দুইজনকে দেখে যে কোনো একজনকে
সিলেক্ট করে নিবে ভোট দিয়ে। আর ভোট কারচুপি এই দেশ থেকে কোনো দিন যাবে না। যে এই দেশের সরকার হয়ে আসবে তারা ওই 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 সেম সিস্টেমে আসতে হবে। আপনারা সিস্টেমেটিক যদি চেঞ্জ করতে যান তাহলে আপনারাই চেঞ্জ হয়ে যাবেন। মানে অতীতে যারা সিস্টেম পরিবর্তন করতে গেছে সিস্টেমই তাদেরকে পরিবর্তন করে ফেলছে। এটা সেই দেশ যে দেশে আপনি যদি জনগণের জন্য কোনো কাজ করেন এই জনগণই আপনার পিছন মারবে। এটা একদম খাতা কলমে লিখা রাখেন। আজকে আমি সত্য কথা বলছি, আপনাদের সামনে কথা বলি 2-4টা, এই জন্য জনগণ সাপোর্ট দিচ্ছে। আগামীকাল আবার এই জনগণই আমার বিরুদ্ধে গিয়ে কথা বলবে। আজকে একজন একটা মিথ্যা অভিযোগ করবে আমার নামে, দেখবেন জনগণ গিয়ে বলবে ঠিকই আছে, ওই কাজটা করছে। ওই নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারবে ঢাকা 8 আসনে পুনরায় ভোট গণনা করাতে, নাকি মির্জা আব্বাস সাহেবই শপথ গ্রহণ করে ওই এলাকার এমপি বা মেয়র বা মন্ত্রী হয়ে যাবে? ভোটে পাশ করেও শান্তিতে নেই মির্জা আব্বাস। পুনরায় ভোট গণনা হবে। নাসিরউদ্দিন পাটোয়ারির চ্যালেঞ্জ, ঢাকা 8 আসনে কারচুপি করা হয়েছে, পুনরায় ভোট গণনা করতে হবে। ভাই বেরাদার, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কোনোভাবেই মির্জা আব্বাসকে ছেড়ে দিচ্ছেন না। ভোটে পাশ করার পরেও মির্জা আব্বাসের পেছনেই আছেন তিনি। ভাই বেরাদার, আপনারা একটি নিউজ দেখতে পাচ্ছেন, দৈনিক ইত্তেফাক, এখানে একটি নিউজ শেয়ার করা হয়েছে। মূলত ঢাকা 8 আসনে পুনরায় যদি ভোট গণনা হয়, আপনাদের কি মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জিতে যাবেন? আপনাদের কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি জিতে যাবেন, মির্জা আব্বাস তিনি হেরে যাবেন? আপনাদের মনে হয়? আপনারা ভিডিওতে নিউজে একটি দেখতে পাচ্ছেন, কারচুপির অভিযোগ এনসিপির। আপনারা কি মনে হয় ঢাকা 8 আসনের ভোট আবার গণনা করা উচিত? আমরা বিভিন্ন জায়গায় আবেদন দেখছি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফেসবুক পোস্ট, বিভিন্ন নিউজ, এমনকি এনসিপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যেন পুনরায় ঢাকা 8 আসনে ভোট গণনা করা হয়। এখন আমরা রংপুরেও এরকম একটি অভিযোগ দেখলাম, একজন বিএনপি প্রার্থী তিনি আক্তার হোসেনের আসনে পুনরায় ভোট গণনার জন্য তারা আবেদন জানিয়েছে। তারা সেখানে নেতাকর্মী নিয়ে তাদের যে মন্তব্য সেটা প্রকাশ করেছেন যে আক্তার হোসেন তিনি কিভাবে এত ভোট পেলেন, এরকম আমরা দেখেছি। তো ভাই ব্রাদার, মূল ফোকাসটা আমরা ঢাকা 8 আসনে নিয়ে যাচ্ছি। ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস এদের দুজনের মধ্যে 5239 ভোটের একটা ব্যবধান আমরা দেখতে পেয়েছি। মাত্র 5239 ভোটের একটি ব্যবধান। তো এইখানে ভোট গণনা, রেজাল্ট, এগুলো নিয়ে একটা প্রশ্ন তুলেন এনসিপির শাপলাকলির নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি শুরু থেকেই ভোট গণনার পর থেকেই তিনি একটি অভিযোগ করেন যে সুষ্ঠুভাবে ভোট গণনা হয়নি, এবং আজকে সারাটা দিন এরকম অভিযোগ আমরা দেখেছি। এবং তিনি তার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছেন, আবদার করেছেন, তিনি নির্বাচন অফিসে সেখানে একটা আবেদন জানিয়েছেন যে ঢাকা 8 আসনের ভোটগুলো পুনরায় যেন গণনা করা হয়। শুধু তাই নয়, আপনারা জানেন যেহেতু হ্যাঁ ভোট পাশ করেছে, আপনারা জানেন বাংলাদেশ 13th জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোট পাশ করেছে, যে কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি মির্জা আব্বাসের আশেপাশেই থাকবেন। উচ্চ কক্ষে, সংসদ ভবনের উচ্চ কক্ষে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু থাকবেন, কারণ হ্যাঁ ভোট যেহেতু পাশ হয়েছে সেখানে উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ এভাবে কিন্তু সারিবদ্ধভাবে সাজানো হবে, আর সেখানে একটা আসন পাবেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে গেছে বা তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে মানুষ দাবি করছে। ঢাকা 8 আসন নিয়ে সবারই মনের মধ্যে একটা কৌতূহল ছিল, যেই কৌতূহলটা আসলে এখন আরো কৌতূহল বাড়িয়ে দিয়েছে। সবাই বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি সন্ধ্যার পর থেকেই জানা যায় তিনি বিজয়ী হয়েছেন, এবং বিপুল ভোটেই তিনি বিজয়ী হয়েছেন। কিছুক্ষণ পর থেকেই ওই আসনের মধ্যে নাকি ভোট গণনা বন্ধ হয়ে যায়। এর পরবর্তীতে হঠাৎ করেই জানা যায় মির্জা আব্বাস সাহেব ঢাকা 8 আসনে বিজয়ী হয়েছে। এইটা কোনোভাবেই নেট দুনিয়ার মানুষ মানতে নারাজ। নাসিরউদ্দিন পাটোয়ারি তো এটা কোনোদিন মেনে নিবে না যে মির্জা আব্বাস সাহেব বিজয়ী হয়েছে আর নাসিরউদ্দিন পাটোয়ারি পরাজিত হয়েছে। সবাই মোটামুটি জানতো ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তোবা বিজয়ী হতে পারে। অনলাইনের মধ্যে মানুষ এরকম কিছুই গেস করে নিয়েছিল। তবে হঠাৎ করে আমরা দেখলাম কি, নাসিরউদ্দিন পাটোয়ারি না, পাশ করেছে মির্জা আব্বাস সাহেব। এখন আবার মির্জা আব্বাস সাহেব কিছুক্ষণ আগে সাংবাদিকদের সামনে এসে বললেন যে আমাকে নিয়ে অনেক ধরনের চক্রান্ত চলছে, ঢাকা 8 আসন নিয়ে অনেক চক্রই চক্রান্ত করছে, তাই আমরা কিন্তু বেশিক্ষণ সহ্য করে থাকবো না। আর এই যে আমি যে বিজয়ী হয়েছি এটা কিন্তু সরকারি কোনো ফলাফল না,
এটা ভোট কেন্দ্র থেকে মোটামুটি ফলাফল গণনা করে বোঝা যায় যে আমি বিজয়ী হয়েছি। তিনি কিন্তু একবারও বলে নাই যে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে তিনি বিজয়ী হয়েছে। ওই কেন্দ্রগুলো গণনা করছে, কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রে কয়টা ভোট পড়ছে, ওই ভোটগুলো তারা একসাথে ক্যালকুলেশন করে বুঝতে পেরেছে যে আসলে মির্জা আব্বাস সাহেব বিজয়ী হয়েছে। অন্যদিকে নাসিরউদ্দিনের দাবি যে আরো অসংখ্য কেন্দ্র রয়েছে যেখানে এখন পর্যন্ত ভোটের ফলাফল তিনি যোগই করেন নাই, যোগ না করে কিভাবে রেজাল্ট দিয়ে দিলেন যে মির্জা আব্বাস সাহেব বিজয়ী হয়েছে। বিজয়ী তো নাসিরউদ্দিন পাটোয়ারিও হতে পারে, এবং প্রবাসীর ভোট কিন্তু এখনো হয়তোবা গণনা করা হয় নাই, সেইগুলো অ্যাড করলে হয়তোবা নাসিরউদ্দিন পাটোয়ারি বিজয়ী হতে পারে। এই ধরনের কথাগুলো আমরা শুনছি অনলাইনের মধ্যে। তবে কোন মিডিয়াগুলো বলল নাসিরউদ্দিন পাটোয়ারি বিজয়ী হয়েছে, আবার কিছুক্ষণ পর সেই মিডিয়াগুলোই বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি না মির্জা আব্বাস সাহেব বিজয়ী হয়েছে। তাহলে আপনারা একটা তথ্য না জেনেই প্রকাশ করে দিচ্ছেন কে বিজয়ী হয়েছে কে বিজয়ী হয় নাই। আমরা তো আপনাদের কাছ থেকেই তথ্য নিব। আমরা তো একটা নিউজ চ্যানেল, মিডিয়া, গণমাধ্যমের দিকে তাকিয়ে থাকি, তারা যেটা প্রকাশ করে আমরা তো ভেবে নিই ওইটাই সত্য, তবে কিছুক্ষণ পর দেখি ওইটা না আরেকটা সত্য। এখন কি তারাও কোনো বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে? তাদেরকেও কি আসলে সত্য মিথ্যা দেওয়া হচ্ছে, নাকি তারাই সত্য মিথ্যা বানাচ্ছে? এটাই জনগণের মনে প্রশ্ন। বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কি নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে গেল নাকি তাকে হারিয়ে দেওয়া হইলো। নাসিরউদ্দিন পাটোয়ারি হেরে যাওয়া মানে নাকি ওসমান হাদি ভাই হেরে যাওয়া, কারণ ওসমান হাদি ভাইয়ের পরিবর্তেই হয়তোবা নাসিরউদ্দিন পাটোয়ারি আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আজ যখন তিনি হেরে গেলেন তখন নাকি ওসমান হাদি ভাইও হেরে গেলেন। এটা মানুষের মনের মধ্যে কষ্ট। সো সত্য কোনটা সেটা বের করে আনুন, খুব দ্রুতই বের করে আনুন। এই বাংলাদেশের জনগণ 3টি নির্বাচন পর মন খুলে একটি নির্বাচনে গিয়ে ভোট দিয়েছে। এই ভোটটা নিয়ে কেউ চক্রান্ত করেন না ভাই, আপনাদের কাছে হাত জোর করে বলি, যেটা সত্য সেটা প্রকাশ করে দেন। যদি মির্জা আব্বাস সাহেব পাশ করে তাহলে করছে, যদি ভোট পেয়ে তিনি পাশ করে আলহামদুলিল্লাহ, আর যদি নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট পেয়ে পাশ করে তাহলে তাকে সেই সত্যটা সবার সামনে তুলে ধরেন। এইগুলো সবার রক্ত দিয়ে কিনা ভোট, এইগুলোকে আপনারা বিফলে ফেলেন না। মির্জা আব্বাসের পিছু ছাড়বেন না নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনে হেরে গিয়েছেন, তারপরও সুযোগ আছে। আমরা একটি নিউজ দেখতে পাচ্ছি খেলাযোগ, সেখানে একটি প্রতিবেদন করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এখনো সুযোগ আছে সংসদে উচ্চ কক্ষে মির্জা আব্বাসের পিছু ধরতে পারেন। ভাই ব্রাদার, আপনারা দেখতে পাচ্ছেন নিউজে, রেহাই নেই। সংসদের নিম্ন কক্ষে না পারলেও উচ্চ কক্ষে মির্জা আব্বাসের পিছু ধরতে পারেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কিভাবে সম্ভব? ভাই ব্রাদার, আপনারা জাতীয় নির্বাচনে ধানের শীষ, শাপলাকলি, দাঁড়িপাল্লা এর পাশাপাশি আরো একটি ভোট প্রদান করেছিলেন, হ্যাঁ ভোট না ভোট। হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, এবং এই হ্যাঁ ভোটের জয়যুক্ত সেই স্লিপে যে নিয়মগুলো ছিল পয়েন্ট আকারে, যদি সেই নিয়ম অনুযায়ী এখন সংসদটাকে গঠন করা হয় তাহলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এই নির্বাচনে হেরে গেলেও সংসদে যাবার একটি সুযোগ রয়েছে, যেটা নিয়ে নিউজের পাতায় পাতায় এখন লেখালেখি হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এনসিপি তারা হয়তো বা ব্যবহার করবে। নাসিরউদ্দিন পাটোয়ারির সুযোগ রয়েছে এখনো। তবে মির্জা আব্বাস সাহেব তিনি কিছুক্ষণ আগে তার একটি প্রতিবেদন দেখলাম, তিনি বলছেন তিনি নিজেও অবাক যে নাসিরউদ্দিন পাটোয়ারি এত জনপ্রিয় হয়ে উঠলো কি করে। তিনি অবাক হয়ে গিয়েছেন। মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে হারজিত হয়েছে। তো মির্জা আব্বাস সাহেব তিনি অবাক হয়ে গিয়েছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এত ভোট কিভাবে পেল এত ভোট, মাত্র 1 মাসের ব্যবধানে এত জনপ্রিয়, হাড্ডাহাড্ডি লড়াই, রাত্রে ভোট গণনা করে শেষ করা যাচ্ছে না, হাড্ডাহাড্ডি লড়াই। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে মির্জা আব্বাস সাহেব তিনি কিন্তু কানের গোড় দিয়ে পাশ করেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কোন রকমে ফেল মেরেছেন, ইয়েস, ঢাকা 8 আসন থেকে। তো মির্জা আব্বাস সাহেব তিনি বলছেন যে আমি বুঝে পাচ্ছি না তারা এত ভোট কেমনে পেল, কিভাবে পেল এত ভোট। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঢাকা 8 আসনের মানুষজন কিন্তু ভালোবেসে ফেলেছিল ভাই, ইয়েস, ভালোবেসে ফেলেছিল, যে কারণে তিনি এত জনপ্রিয় হয়ে ওঠেন। এবং আমরা দেখতে পাচ্ছি যদি সেই নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ যে পিআর সিস্টেম এইভাবে যদি, যেহেতু হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, আর এইখানে নিম্নকক্ষ উচ্চকক্ষ এই প্রোটোকল অনুযায়ী যদি সংসদের আসনগুলোকে সাজানো হয়, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আবারও সুযোগ পাবেন
মির্জা আব্বাস সাহেবের আশেপাশেই কিন্তু তিনি থাকবেন, আশেপাশেই তিনি থাকবেন, নিউজে প্রতিবেদনে কিন্তু এমনটাই বলা হচ্ছে। তারপরেও কিন্তু দেখেন ঢাকা ৮ আসন থেকে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি পরাজয় হন, তার এই পরাজয় সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে অন্তত মেনে নিতে পারেনি। সোশ্যাল মিডিয়াতে আমি যতগুলো ফেসবুকে পোস্ট দেখেছি, লেখালেখি দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন, বেশিরভাগই আফসোস করা হয়েছে এবং কষ্ট পাওয়া হয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, হায় আল্লাহ, সে হেরে গেল। অনেকে এভাবে আফসোস করেছেন, মানে অনেকের আশা ছিল যে নাসিরউদ্দিন পাটোয়ারি সে ঢাকা ৮ আসনে জিতে যাবে, কিন্তু ভাই তিনি হেরেছেন ঠিক আছে, যথেষ্ট লড়াই করেছেন তিনি, ভোট ব্যাংকে যথেষ্ট পাওয়ার দেখিয়েছেন তিনি, সাধারণ মানুষের মনের ভেতরে প্রবেশ করে ভোট নিয়ে আসাটা এটা বিশাল বড় ব্যাপার নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি দেখিয়ে দিয়েছেন। এই মুহূর্তে মির্জা আব্বাসের চাইতে বড় মাস্তানা ঢাকা শহরে নেই। একটা সময় মির্জা আব্বাসের সাথে কন্টেম্পোরারি সাদেক হোসেন খোকাকে কল্পনা করা হতো, আর খোকা এবং মির্জা আব্বাসের অভ্যুদয়ের আগে এখানে মোস্তফা মহসিন মন্টু তারা এই ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন, এবং তার বিভিন্ন, যেমন হান্নান ছিল, লিয়াকত ছিল, আরঙ্গ ছিল, কিন্তু তাদের গ্র্যান্ড লিডার ছিলেন মোস্তফা মহসিন মন্টু। এনিওয়ে, এখন তারা কেউ নাই, মির্জা আব্বাসই এই ঢাকা শহরের হর্তাকর্তা। তো সেই মির্জা আব্বাসকে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি আক্রমণ করেছেন, তার জীবন তছনছ করে দিচ্ছেন, এমন কোনো কথা নেই তাকে বলা হচ্ছে না। তার বাড়ির সামনে গিয়ে স্লোগান দিচ্ছেন, বাড়ির সামনে গিয়ে মিছিল করছেন, কুক বলছেন, বিভিন্ন মানুষ যারা মির্জা আব্বাসের সমর্থক তাদেরকে টিটকারি করছেন, আর একা একা বীরের মতো ঘুরে বেড়াচ্ছেন। আমার কাছে তো ভীষণ রকম অবাক লাগে, এত অবাক লাগে যেটা বলার মতো নয়। বাপাকো, আমি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো এইভাবে আসলে পারবো না। যাই হোক, আমার ধারণা ছিল যে মির্জা আব্বাস বা সালাউদ্দিন সাহেব বা জামাতের আমির, জামাত এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, তিনি আর বাড়বেন না। কিন্তু হঠাৎ করে দেখলাম যে তিনি তারেক রহমান সাহেবকে নিয়েও বিতর্ক শুরু করেছেন। যেন তেন বিতর্ক নয়, টিটকারি কাকে বলে। তারেক রহমান সাহেব প্যান্ট ইন করে ভদ্রলোক সেজে বাংলাদেশে এসেছিলেন, এখন তিনি সেই তার প্যান্ট খুলে গেছে, তিনি এই ইন ছেড়ে দিয়েছেন, ইন ছেড়ে দিয়ে তারপরে তিনি এখন ইন করা ছাড়া শার্ট পরে ঘুরে বেড়াচ্ছেন। কত বড় জঘন্য কথা আপনি চিন্তা করেন। অনেক সময় মানুষ, আমরা যখন ইন করি তখন চেইন লাগানো থাকে, তারপরে আমাদের যে পিছনের সাইডের যে সেলাই, প্যান্টের সেলাই, এগুলো সব টাইট থাকে। এরপর আরো অনেক কিছু, মানে আমাদের নাভির নিচ থেকে একেবারে নিতম্ব পর্যন্ত যে অংশটুকু আচ্ছাদিত থাকে, এখানে নিখুঁত অবস্থায় থাকে যখন আমরা ইন করি। আর যখন আমরা ইন খুলে ফেলি তখন আমরা রিল্যাক্স হয়ে যাই, অত সিরিয়াসনেস থাকে না। আবার অন্য যে ঘটনা হয়, কোনো কারণে আমাদের বসতে গিয়ে যদি পেছনের সেলাই খুলে যায়, আমাদের চেইনটা যদি হঠাৎ করে না লাগে, তখন আমরা সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইন করা বন্ধ করে সেই শার্ট আমরা বাইরে বের করে ফেলি। এখন নাসিরউদ্দিন সাহেব, মানে জনাব তারেক রহমান সাহেবের যে প্যান্ট ইন না করা নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, এটার মাঝে যা কি, এটা আমরা বলতে পারবো না। ইতিমধ্যে তাকে লন্ডনী মুফতি বলে জামাতের পক্ষ থেকে টিটকারি করা হয়েছে। সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারিও এই লন্ডন থেকে এসে তিনি কি কাজকর্ম করেছেন এগুলো নিয়ে তিনি টুকটাক কিছু কথাবার্তা বলেছেন। তো যেহেতু তিনি তারেক রহমান সাহেবকে নিয়ে কথা বলা শুরু করেছেন, আমার বিশ্বাস যে এটা তিনি থেমে থাকবেন না। তার পেছনে নিঃসন্দেহে একটা বিরাট শক্তি রয়েছে, একটা গ্রুপ রয়েছে, এবং এই শক্তির বলেই তিনি উড়ে বেড়াচ্ছেন। এটা হতে পারে আমেরিকা, হতে পারে হতে পারে পিনাকি, হতে পারে ইলিয়াস, হতে পারে জামাত, এনি বডি। একটা বৃহত্তর শক্তি তার মধ্যে রয়েছে। নচেত এত নির্ভার, এত দ্বিধাসংকোচহীন এবং এত সহজ সরল স্বাভাবিক অবস্থায় তিনি রাত বিরেতে ঘুরতে পারে না। তিনি পুরো বিএনপির যে জীবনকে তছনছ করেছেন। আর এখন তারেক রহমান সাহেবকে আক্রমণ করার মাধ্যমে তারেক রহমান সাহেব একেবারে কলিজার মধ্যে হাত দিয়েছেন। আমি সেই অসংখ্য তরুণদের একজন ছিলাম যারা রাজনীতির বাইরে থেকেই দেশের জন্য কাজ করতে চেয়েছে।
আমার একটা স্থিতিশীল পেশা আর জীবন ছিল, কিন্তু গণঅভ্যুত্থানের পর যখন দেশকে নতুন করে গড়ার সুযোগ আসলো, নতুন ধরনের রাজনীতি করার সুযোগ আসলো, তখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেই। অনেকেই বলেন যে আপনি তো চিকিৎসক হিসেবেই সেবা দিতে পারতেন, রাজনীতিতে কেন? চিকিৎসক হিসেবে আমি আমার রোগীদের সেবা দিতে পারি, কিন্তু সিস্টেমটা আমি ঠিক করতে পারি না। যেমন আমি যখন বলি যে এই ধরনের পেট ব্যথা হলে দ্রুত হাসপাতালে যাবেন, সেই পেটে ব্যথার রোগী মুগদা মেডিকেলে গিয়ে দেখবেন যে বিকাল 4টায় রক্ত পরীক্ষা হচ্ছে না, আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে না। অর্থাৎ ডাক্তার হিসেবে আমি আমার কাজের মাধ্যমে একটা পর্যায় পর্যন্ত সাহায্য করতে পারলেও রোগীরা আটকে যান ভাঙা স্বাস্থ্য ব্যবস্থার কাছে। আর এই ব্যবস্থা পাল্টাতে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নাই। আমার রাজনীতিতে আসার একটা বড় কারণ এটা। আরেকটা কারণ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার ইচ্ছা। আমার নির্বাচনী প্রচারণা আমি ভিন্নভাবে করছি। আচরণবিধি মেনে আমি কোনো কাগজে পোস্টার লাগাইনি, কোনো মাইকিং বা শোডাউন করছি না, কারণ এসবে অনেকের কষ্ট হয়। নির্বাচনের আগে যদি একজন প্রার্থী জনদুর্ভোগ তৈরি করে, নির্বাচিত হওয়ার পরে সে জনসেবা করবে, এটা বাস্তবসম্মত আশা না। নির্বাচনের আগে আইন মানছেন না, তিনি ক্ষমতায় গিয়ে আইন মানবেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু আমাকে অনেকেই বলেন এটাই বাংলাদেশের রাজনীতি, এভাবেই করতে হয়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়াতে যখন 1.5 দিনে প্রায় 5,000 স্বাক্ষর প্রয়োজন ছিল, তখনও অনেকে বলেছেন যে এটা অসম্ভব, কিন্তু আপনারা সবাই মিলে সেটা সম্ভব করেছেন। তাই আমি আস্থা রাখছি মানুষের উপর। আমরা একসাথে যদি প্রমাণ করতে পারি যে অর্থ আর পেশি শক্তির বাইরে গিয়ে নির্বাচনে জিতে আসা সম্ভব, তাহলে একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।